রাকসু ও চাকসুতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চায় সব প্যানেল। কুমিল্লায় যুবককে আটকে রেখে কুকুর লেলিয়ে নির্যাতন, আটক ৩। এবং চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। রাকসু নির্বাচনে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। এদিকে চাকসু নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ৪২৯ প্রার্থী। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করেন ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। ১২ মাস ২৪ সংস্কার শীর্ষক এই ইশতেহারে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই নির্বাচনে জয়ী হলে নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রস্তাবনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। এদিকে চাকসু নির্বাচনের কার্যকরী কমিটিতে ভিপি পদের সর্বোচ্চ ২৫ জন সহ মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৪২৯ জন। নির্বাচনী তফসিল অনুযায়ী যাচাই বাছাই ২১ সেপ্টেম্বর, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২২ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ ১২ অক্টোবর। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন, তাই শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনাটাও অনেক বেশি। চাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরব হয়ে উঠেছে ছাত্র রাজনীতি। আগামীকাল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিস্তারিত জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। যে ঐতিহ্যবাহী যে ইলেকশনটি হচ্ছে ৩৫ বছর পর আমরা দেখতে পেয়েছি যে উৎসবমুখর পরিবেশেই হচ্ছে, যাদের কল্যাণে হচ্ছে, যার বেশি অবদান বলবো, অর্থাৎ যার দৃঢ় পদক্ষেপ, সেই আমরা উপাচার্য কামাল স্যারকে পেয়েছি। আমরা একটু ওনাকে যুক্ত করে নিই। আসলে এই সামনে যে একটি পরিস্থিতি, অনেকে অনেক রকম কথা বলছেন, যাতে এই কোন রকম কোনো খারাপ পরিস্থিতির দিকে না যায়, ওনারা কি ধরনের উদ্যোগ নিচ্ছেন আমরা একটু ওনাকে যুক্ত করে নিব। স্যার, আমরা শুনেছি সম্প্রতি আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক করেছেন, আসলে এই সম্পূর্ণ ব্যাপারটি যদি খুলে বলতেন আমাদেরকে। ধন্যবাদ। আসলে চাকসু নির্বাচনটা আমাদের চাওয়া এবং প্রায়োরিটি জায়গার মধ্যে সবচেয়ে অন্যতম, কারণ দীর্ঘ ৩৫ থেকে ৩৬ বছর পর্যন্ত ইলেকশনটি হয়নি। এটি আমাদের শিক্ষার্থীদেরও প্রাণের দাবি। আমরা সেই ইলেকশনের প্রায় কাছাকাছি পর্যায়ে, আমরা ইলেকশনের যে প্রসেসের মধ্যে আছি। এখন আমাদের সবচেয়ে বড় একটা যে বিষয়, সেটি হচ্ছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। আমরা সবাই আশা করছি একটি উৎসব মুখর পরিবেশে এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কিন্তু চাকসু হতে যাচ্ছে এবং ১২ অক্টোবর পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হচ্ছে। আর সবাই প্রত্যাশা করছেন যে জাহাঙ্গীরনগরের মতো হয়তো ৩ দিন ব্যাপী রেজাল্ট হয়তো এখানে দেবে না, যেহেতু এখানে আলাদা আলাদা ভোট বাক্স করা হবে। সে ধরনের তথ্য আবার আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার যে মনির উদ্দিন, উনি আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলে আসলে চাকসু থেকে আমার কাছে নির্বাচন নিয়ে এতটুকুই রয়েছে। ডাকসু ও জাকসু নির্বাচনের ফল রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাব ফেলতে পারবে না বলে মনে করে ছাত্রদল সহ অন্য প্যানেলগুলো। তবে তার জন্য সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চান তারা। ফেরদৌস রহমানের রিপোর্টে আরো বিস্তারিত। রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের অবস্থান সবসময় দৃঢ়। এতদিন ছাত্র সংসদ না থাকলেও ক্যাম্পাস রাজনীতিতে শিবিরই মূলত নেতৃত্ব দিয়েছে। ৫ আগস্টের অভ্যুত্থানের পর দীর্ঘদিন অচল থাকা ছাত্র সংসদগুলোতে নির্বাচনের আমেজ। ক্যাম্পাসের ছাত্র রাজনীতির এই অনুকূল সময়ে শিবির এখানে আগের দৃঢ় অবস্থানই ফেরার আশা করছে। ছাত্র শিবিরের জনশক্তিরা কোনো প্রকার হ্যারাসমেন্ট, কোনো প্রকার শিক্ষা কার্যক্রম ব্যাহত করার কার্যক্রমে জড়িত না। তাদেরকে যেভাবে জুলুম করা হয়েছে, তারা অন্যদের উপর সেভাবে চড়াও হয়নি। এইটাই আমাদের জন্য পজিটিভ হিসেবে আমরা মনে করছি। অতিমাত্রায় আমরা আত্মবিশ্বাসী না, আবার আমরা মনে করছি যে আমরা গত ৫ই আগস্টের পরে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য যে কাজ করার সুযোগ পেয়েছি,
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি হিসেবে আমাদেরকে গ্রহণ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে বলে আমরা মনে করি। তবে এই দুই ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল মনে করে ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভাব রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নেই। নির্বাচনকে যে কোনোভাবে প্রভাবিত করার চেষ্টাও দৃঢ়ভাবে রুখে দেবেন তারা। ডাকসু নির্বাচনের যে অসঙ্গতিগুলো ছিল সে জায়গা থেকে আমরা আমাদের নতুন পরিকল্পনা এবং নতুন কৌশল অবলম্বন করছি। ইনশাআল্লাহ আমরা আশা করি যে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনের চিত্র রাকসু নির্বাচন সম্পূর্ণ আলাদা হবে। যদি শিক্ষার্থীরা তাদের সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, জাকসুতে কী হয়েছে সেটা হবে না, এখানে একটি 90-এর পুনরাবৃত্তি হবে ইনশাআল্লাহ। কিন্তু সেই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পথে যদি রাবি প্রশাসন হাঁটে, এইখানে আমরা ছেড়ে কথা বলবো না। সামনের পরিবেশটা কি হবে সেটা সময় বলে দিবে। এখন আমরা আশা করছি নির্বাচন কমিশন এবং প্রশাসন পরিবেশ সুস্থ রাখবে, কিন্তু একেবারে আশঙ্কা উড়ে যাওয়া যায় না, যেহেতু আমরা ডাকসু এবং জাকসুতে দেখেছি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এর বাইরে অন্য প্যানেলগুলো মনে করে এখানে বিজয়ী হওয়াটা চ্যালেঞ্জিং। তবে হাল না ছেড়ে পরিবর্তন আনতে ভোটারদের কাছে তারা নিজেদের মত তুলে ধরছেন। নির্বাচন বলি, খেলা বলি, হার জিত এটা আছেই, চ্যালেঞ্জ থাকবেই। এই চ্যালেঞ্জটা আমরা মাথায় নিয়েই তো আমরা নির্বাচনে যেতে হবে। তো এইটা আসলে শিক্ষার্থীরা বেছে নেবে, আমরা নিজেদেরকে জাস্ট তুলে ধরছি। চট্টগ্রামের শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন, তারা প্যানেল বিবেচনা না করে যে বেশি যোগ্য ওই পদের জন্য তাকে নির্বাচিত করবেন আমি প্রত্যাশা করি। তবে কোনো প্যানেলই চায় না নির্বাচনে কেউ এককভাবে প্রভাব বিস্তার করুক। একটি সুষ্ঠু নির্বাচনই আপাতত সবার চাওয়া। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। কুমিল্লার বুড়িচংয়ে চুরির অভিযোগে এক যুবককে আটকে রেখে কুকুর লেলিয়ে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শান্ত ইসলাম, মোহাম্মদ লিপু ও মোহাম্মদ সজীব নামে 3 জনকে আটক করেছে। নির্যাতনের শিকার জয়চন্দ্র সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণু নামের ছেলে। র্যাব কমান্ডার সাদমান ইবনে আলম জানান, 12 সেপ্টেম্বর বুড়িচং থানাধীন শাকুরা স্টিল মিলের তামার তার চুরির ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে তারা স্টিল মিলে 2টি জার্মান শেফার্ড কুকুর আনে এবং আবারও চুরি করতে আসলে ধরতে ওৎ পেতে থাকে। গতকাল শুক্রবার দুপুরে জয়চন্দ্র সরকার স্টিল মিলে প্রবেশ করে। এ সময় গ্রেফতার 3 আসামি জয়চন্দ্রকে আটক করে বেদম মারধর করে ও তাকে 2টি কুকুর লেলিয়ে দেয়। এই ঘটনায় কুকুরের একাধিকবার আক্রমণ করার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জয়চন্দ্র সরকার। চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে 2 ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতরা হলেন উথলি গ্রামের বড় মসজিদ পাড়ার বাসিন্দা মিন্টা মিয়া ও তার ছোট ভাই হামজা আলী। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের আরেক ভাই রাজ্জাক। স্বজনরা জানান, সকালে উথলি গ্রামে নিজ জমিতে কাজ করছিলেন মিন্টা, হামজা ও রাজ্জাক। এ সময় 8-10 জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দা এবং হাসুয়া দিয়ে তাদের কোপাতে থাকে। স্থানীয় কয়েকজন গুরুতর অবস্থায় মিন্টা ও হামজাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়। অপর আহত রাজ্জাককে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। স্বজনরা আরও জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় নিজাম, বিপুল, স্বপন সহ বেশ কয়েকজনের সাথে তাদের বিরোধ চলছিল। প্রায় 4 মাস আগে গরু কেনাবেচা নিয়ে আবারও বিবাদ বাধে। 2 পক্ষই জীবননগর থানায় একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জীবননগর থানার ওসি মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাস। দেশের খবরের সময় হলো বিরতির পর আরও যা থাকছে। যশোরের অভয়নগরে অবৈধ কয়লার ড্যাম্প, স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম।
দুপুরে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে মুরালে অঙ্কিত গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে তৈরি এই গ্রাফিতি মনে করিয়ে দেবে জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগের নামের এই স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা। এই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল। জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কিভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল। এই প্রজন্ম আগামীর প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। যশোরের অভয়নগরের একটি মাদ্রাসার 5 থেকে 10 গজের মধ্যে করা হয়েছে অবৈধ কয়লার ড্যাম। নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে তোলা কয়লার স্তূপের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে মানববন্ধন করলেও প্রতিকার মেলেনি। যশোর থেকে নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের আলিপুর এলাকায় দারুল কোরআন আলিয়া মাদ্রাসা। আবাসিক ও অনাবাসিক মিলে শিক্ষার্থী শতাধিক। আশপাশেই আবাসিক এলাকা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই মাদ্রাসার দেয়ালের গায়েই IRS ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান কয়লা ড্যাম করেছে। এর 300 গজ দূরে সাহারা এন্টারপ্রাইজ নামে আরেকটি প্রতিষ্ঠানও স্তূপ করে রেখেছে কয়লা। পরিবেশ অধিদপ্তরের নিয়ম, আবাসিক এলাকা বা প্রতিষ্ঠানের 500 গজের মধ্যে বায়ু দূষণ, অগ্নিকাণ্ডের আশঙ্কা কিংবা বিপজ্জনক দূষণ হয় এমন কিছু রাখা যাবে না। নিতে হবে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অথচ খোলা জায়গায় দুটো কয়লার ভাগাড়ের কারণে শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। ট্রাকের আওয়াজে ব্যাহত হচ্ছে পাঠদান। পোড়া গন্ধ হয়, শ্বাসকষ্ট হয়, ট্রাকের শব্দ হয়, সর্দি কাশি হয়, আর 2-1 সময় আমাদের জ্বরও আসে। বাচ্চাদের অসুবিধা হচ্ছে এই কয়লার জন্য। এই কয়লা এখানে ড্যাম না থাক, হ্যাঁ, এটাই আমরা চাই। নিয়ম বহির্ভূত কয়লার ড্যাম দুটি স্থানান্তরের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী মানববন্ধন করেছেন। পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়ে আসলেও প্রতিকার পাননি। বিশেষ করে শ্বাসকষ্ট, কাশি, অ্যালার্জি, এই যে ধুলাবালি, তারপরে গন্ধ, এই গন্ধে আমাদের বাচ্চারা এখানে টিকতে পারছে না। তারা অসুস্থ হয়ে পড়ে, প্রায় আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে। এজন্য আমরা চাই এখানে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেটা হয় সেটা ব্যবসা পরিচালনা করুক, কিন্তু সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে কয়লা থাকলে তো বাচ্চাদের পড়াশোনা করতে পারবে না। পরিবেশ অধিদপ্তর বলছে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। একই কার্যক্রম বন্ধের জন্য নির্দেশ প্রদান করা হবে। সে যদি নির্দেশনা অমান্য করে কার্যক্রম অব্যাহত রাখে, তারপরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তাছাড়াও ওই অভিযোগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারি। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবরে আবারও সময় হলো বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। কয়েকদিন পরে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতিমা শিল্পীদের হাতে মাটি ও খড়ের কাঠামোয় ফুটে উঠছে 10 ভুজা দেবীর রূপ। শহরের বাইরের মণ্ডপে চলছে নানা ধরনের প্রস্তুতির কাজ। প্রতিনিধিদের পাঠানো ছবিতে ও তথ্যে ডেস্ক রিপোর্ট। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজার মূল পর্ব। এর আগের দিন 27 সেপ্টেম্বর মহাপঞ্চমীতে দেবীপক্ষের আবাহনে মণ্ডপে মণ্ডপে বাজবে ঢাক ঢোল। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে সিলেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবার পূজা উদযাপন হবে 618টি মণ্ডপে। শিল্পীদের তুলি ও রঙের আঁচড়ে ফুটে উঠছে দেবী দুর্গার প্রতিমা। সাজসজ্জার কাজও চলছে পুরোদমে। আমরা মনে করি যদি সবাই মিলে আমরা আন্তরিকভাবে আমরা সহযোগিতা পাই, তাহলে আমরা এইবার পূজা নির্বিঘ্নে করতে পারবো, সেই প্রত্যাশা রাখি। সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সুশৃঙ্খল পরিবেশে যেন পূজাটা উদযাপিত হয়, সে ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। গত বছরের তুলনায় এবছর কুষ্টিয়া জেলায় পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে 22টি।
প্রতিমা শিল্পীরা জানান আগের তুলনায় প্রতিমার চাহিদা বেড়েছে। যথাসময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে দিনরাত কাজ করছেন তারা। জেলা পূজা উদযাপন পরিষদ জানায় এবার কুষ্টিয়ার ৬ উপজেলায় ২৫০ মন্দিরে শারদীয় দুর্গোৎসব হবে। আমরা আশা করি এবার শারদীয় দুর্গাপূজা গতবারের থেকেও আমরা ভালোভাবে সবার সহযোগিতার মধ্য দিয়ে আমরা উদযাপন করতে পারব। দুর্গোৎসব শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বিভিন্ন সময় চালানো হয়, আমরা কোনো গুজবে সহজে কান দেব না, কোনো মবের পরিস্থিতি সৃষ্টি করব না। মব ভায়োলেন্সের বিরুদ্ধে কিন্তু গভর্নমেন্টের জিরো টলারেন্স। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সিলেটে ওরাও সম্প্রদায়ের জন্য 1 টাকায় পূজার বাজারের আয়োজন করেছে 792 বন্ধু ফোরাম। দুপুরে মহানগরীর বালুচরের চন্দনটিলার ওরাও সম্প্রদায়ের জন্য এই 1 টাকায় পূজার বাজার আয়োজন করা হয়। এই সময়ে সম্প্রদায়ের জনগোষ্ঠীরা 1 টাকা দিয়ে পূজার বাজার করেন। পুরুষ ও নারীদের জন্য ছিল শাড়ি, পাঞ্জাবি ও ধুতি, আর শিশুদের জন্য ছিল বিনামূল্যে স্কুলের পোশাক, শিক্ষা সামগ্রী সহ নানা উপকরণ। 1 টাকায় বাজার করতে পেরে খুশি সুবিধাবঞ্চিত ওরাও সম্প্রদায়ের নানা বয়সী পুরুষ, নারী ও তাদের সন্তানেরা। তারা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পূজার কেনাকাটা নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না তাদের। পরিবারের সদস্যদের জন্য পূজায় নতুন কাপড় কেনা অনেকটাই অনিশ্চিত ছিল। এমন অবস্থায় 1 টাকায় পূজার বাজার করতে পেরে তারা খুব খুশি। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।